আইসিটি খাতের কর ব্যবস্থাপনায় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি উদ্যোক্তা এবং ভোক্তা পর্যায়ে কর ছাড়ের সুবিধাও পৌঁছে দিতে যাচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটরদের আয়কে করমুক্ত করা হচ্ছে। কম্পিউটারের মনিটর সহ আনুষঙ্গিক যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে বিদ্যমান অগ্রিম কর ৫% থেকে কমিয়ে ২% করা হতে পারে। এসব বিষয়ে পর্যালোচনা শুনব বেসিসের সাবেক সভাপতি এবং তথ্য প্রযুক্তিবিদ সৈয়দ আলমাস কবিরের কাছে। সৈয়দ আলমাস কবির, আপনাকে যমুনা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, তরুণ নারী ও উদ্ভাবনী উদ্যোক্তাদের জন্য আগামী অর্থ বছরের বাজেটে বিশেষ সহায়তা প্রদানের কথা বলা হচ্ছে। সকল প্রকার ফ্রিল্যান্সিং এবং কন্টেন্ট ক্রিয়েশন হতে আয় করমুক্ত রাখা হতে পারে। খাত বিকাশে এই উদ্যোগ কী ধরনের প্রভাব ফেলতে পারে? দেখুন, এটা তো একটা, আমি বলবো যে খুবই একটা ভালো পদক্ষেপ, যেটা আগামী বাজেটে আমরা এখন শুনতে পাচ্ছি যে যদি ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিকে আমরা বুস্ট আপ করতে চাই, আমরা যদি তরুণ সমাজের যে আমাদের যে একটা আনএমপ্লয়মেন্ট যে সমস্যাটা আছে সেটা যদি আমরা দূর করতে চাই, এই ফ্রিল্যান্সিং কমিউনিটিকে আমাদেরকে বুস্ট আপ করতে হবে এবং এই যে সিদ্ধান্ত যে করের আওতামুক্ত রাখা, এটা আমার মনে হয় অনেক তরুণকে উৎসাহিত করবে এই ফ্রিল্যান্সিং এ আসার জন্য। এর ফলে শুধু যে কর্মসংস্থান হবে তা না, অনেকে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করা শুরু করবে, তারা আয় করবে। তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বসে, বিভিন্ন রিমোট জায়গায় বসে, গ্রামে বসে সেখান থেকেই তারা জীবিকা অর্জন করতে পারবে। আরেকটা ব্যাপার যেটা হবে এর ফলে, যে অনেকে যারা ফ্রিল্যান্সিং করছিলেন কিন্তু এই ট্যাক্সের ভয়, তারা কিন্তু অনেকেই কিন্তু পুরো টাকাটা দেশে নিয়ে আসতেন না। তারা বাইরেই কোনো একটা অ্যাকাউন্টে, কারো বন্ধু বান্ধবের অ্যাকাউন্টে তারা রেখে দিতেন। তারা কিন্তু সেই টাকাগুলো এখন দেশে নিয়ে আসবেন। এর ফলে যেটা হবে যে আমাদের এক্সপোর্টের যে ফর্মাল যে এক্সপোর্ট, সেটা বৃদ্ধি পাবে আয়তনটা, এবং আমাদের এখানে ফরেন কারেন্সি রিজার্ভও বাড়বে। সো আমি সব মিলিয়ে আমার মনে হয় যে ফ্রিল্যান্সারদের জন্য একটা বিশাল একটা সুখবর। একই রকম ভাবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যে এরকম করের আওতামুক্ত রাখা হচ্ছে তাদের ইনকামটা, আমি মনে করি যে এর ফলে যে আমাদের যে এই ডিজিটাল ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ ইকোনমি, সেটার একটা বড় বুস্ট আসবে এর ফলে। এবং এর ফলে যে আমাদের যে নতুন নতুন যে ইনোভেশন চিন্তা ভাবনা, এই ধরনের কন্টেন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে যে লোকাল কন্টেন্ট যখন তৈরি হবে বেশি বেশি করে, তখন ইন্টারনেটের ইউজেজ বেড়ে যাবে। ইন্টারনেটের ইউজেজ বেড়ে গেলে তখন যারা ইন্টারনেট প্রোভাইড করে, মোবাইল অপারেটর, তারা যে অনেক সময় 5G বা 4G নেটওয়ার্ক গুলো বিস্তৃত করতে চায় না, বিজনেস কেস নাই বলে, সেটা আর থাকবে না। তখন তারা দেখবে যে ইন্টারনেটের ব্যবহার বাড়ছে, তখন তারাও বেশি বেশি করে ডেপ্লয়মেন্ট শুরু করতে পারবে। সো সব মিলিয়ে আমার মনে হয় যে এটা একটা খুব দূরদর্শী একটা পদক্ষেপ। এর ফলে আস্তে আস্তে আমাদের এই সেক্টরগুলো অনেক বড় হবে এবং সরকার কিন্তু প্যাসিভ ভাবে, পরোক্ষভাবে অনেক রাজস্ব আহরণ করতে পারবে। আমরা দেখছি যে স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানে ২২টি কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার ৫% ও ২% হতে কমিয়ে ১% করার প্রস্তাব করা হতে পারে। এতে করে কি মোবাইল হ্যান্ডসেটের দাম কমতে পারে? হ্যাঁ, কিছু তো কমবেই, অবশ্যই কিছু কমবে। কেননা আপনার মোবাইল হ্যান্ডসেট তো এখন যেগুলো আমরা, বিশেষ করে স্মার্টফোন গুলো যেগুলো আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করে থাকি, সেগুলোর উপরে তো আমরা একটা ট্যাক্স বসাচ্ছি, আমাদের একটা বৈদেশিক মুদ্রা খরচ হচ্ছে। কিন্তু দেশে যে অ্যাসেম্বলিং করার জন্য প্রায় 18টা ফ্যাক্টরি আছে, তারা কিন্তু খুব বেশি ভালো করতে পারছিল না, কম্পিট করতে পারছিল না। বিকজ এখানে একটা 5 থেকে 2% একটা ট্যাক্স ছিল অ্যাট সোর্স। সেটাকে যদি 1% করে দেওয়া হয়, ডেফিনেটলি তাদের জন্য এটা অনেক একটা ভালো সুবিধা হবে। এবং আমার মনে হয় আরো অনেকে কিন্তু উৎসাহিত হবে এই ধরনের ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং এ ইনভেস্ট করার জন্য। এটার ফলে যে স্মার্টফোনের পেনিট্রেশন বাড়বে, সেটা আবার সেই যেটা আগে বলছিলাম যে ইন্টারনেটের ব্যবহারটা বাড়াবে। সো সব মিলিয়ে আমি মনে করছি যে এটা একটা খুব ভালো পদক্ষেপ। আইসিটি খাতে দক্ষ মানব সম্পদ তৈরিতে বাজেটে কি ধরনের উদ্যোগ আপনি প্রত্যাশা করছেন? আর সেই সাথে আমি আরেকটা বিষয় জানতে চাই, দেশের বিপুল জনগোষ্ঠী এখনও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার বাইরে আছে। এই জনগোষ্ঠীকে সাশ্রয়ী খরচে অন্তর্ভুক্তির জন্য বাজেটে কি ধরনের উদ্যোগ থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন, আমাদের জানাবেন। এখনো আমাদের একটা বড় জনগোষ্ঠী ডেফিনেটলি ইন্টারনেটের আওতার বাইরে রয়ে গেছে। আমাদের একটা ডিজিটাল ডিভাইড কিন্তু রয়েই গেছে। আপনি ইনফ্যাক্ট সেটার প্রধান কারণ হচ্ছে যে আমাদের যে ট্রান্সমিশন কস্ট, ইন্টারনেটের যে ট্রান্সমিশন কস্ট, সেটা কিন্তু এখনো অনেক হাই আপনি যদি তুলনা করেন আশেপাশের দেশের থেকে। সো আপনি ঢাকায় যেই কোয়ালিটির, যেই গতির ইন্টারনেট পাচ্ছেন, যেই দামে পাচ্ছেন, সেই কোয়ালিটির ইন্টারনেট যদি আপনি নীলফামারীতে পেতে চান বা অন্য কোনো এরকম দূরে কোথাও পেতে চান, সেখানে কিন্তু আপনি ওই দামে পাবেন না। আপনাকে দেখা যাবে যে
5 গুণ 10 গুণ দাম দিয়ে এটা কিনতে হচ্ছে। সো এই যে ডিজিটাল ডিভাইডটা, এই বৈষম্যটা কিন্তু রয়ে গেছে এখনো। সো এটার জন্য ট্রান্সমিশন কস্ট কমিয়ে আনতে হবে। এর জন্য আমার মনে হয় সরকারের নীতিমালার কিছু পরিবর্তন করতে হবে। কিছু এখন নীতিমালা পরিবর্তন হয়েছে। খুব রিসেন্টলি টেলিকম নীতিমালা পরিবর্তন হয়েছে। কিন্তু আরো মধ্যস্বত্বভোগী যত কমানো যায়, তত আমার মনে হয় এটা বেটার হবে যে এন্ড ইউজারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর দক্ষতা ব্যাপারটা হচ্ছে যে দক্ষতার অভাবে কিন্তু আমরা যত মানে দ্রুত বা যেতে এগোতে চাচ্ছি সেটা আমরা পাচ্ছি না, ওটা একটা বটল নেক হয়ে যাচ্ছে। সো যেভাবেই হোক না কেন এবারের বাজেটে যদি দক্ষতা উন্নয়নের জন্য বিশেষ করে যে টেকনিক্যাল স্কিলস যেগুলো আছে, যেগুলো নতুন নতুন ফ্রন্টিয়ার টেকনোলজিস আছে, আপনার এআই আছে, আপনার ব্লকচেন আছে, আইওটি আছে, ডেটা অ্যানালিটিক্স আছে, এই ধরনের নতুন নতুন যে টেকনোলজিগুলো আছে সেগুলোতে যদি আমরা কিছু ছেলেমেয়ে অ্যাটলিস্ট 10 থেকে 20,000 ছেলেমেয়ে আমরা খুব ইমিডিয়েটলি ট্রেন আপ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের তারা এই ধরনের কাজে যোগ দিতে পারবে এবং এর মধ্যে কিন্তু অনেকে ফ্রিল্যান্সিং করে বিদেশেও কাজ করতে পারবে। সো এই দক্ষতার অভাবে কিন্তু আমরা নতুন কাজগুলো, ভালো কাজগুলো, মানে যে লেটেস্ট যে কাজগুলো সেগুলো ধরতে পারছি না এবং এর ফলে যেটা হচ্ছে যে আমাদের এক্সপোর্টের পরিমাণ কিন্তু গত 2-3 বছর ধরে কমেছে। সো সেইটা আমরা যাতে আবার রিকভার করতে পারি এই জন্য এই বাজেটে আলাদা একটা বরাদ্দ, বিশেষ বরাদ্দ রাখা দরকার। তবে একই সাথে আমি বলে রাখি এই ধরনের ট্রেনিং এর কিন্তু অনেক আগেও হয়েছে। আগের সরকার এটা নিয়ে অনেক কাজ করেছে, অনেক খরচ করেছে, কিন্তু সেগুলো অপচয় হয়েছে, কোনো অডিট হয়নি। সেই অডিট যাতে হয়, একটা থার্ড পার্টি অডিট যাতে হয় যে কি ধরনের, মানে 3 মাসের একটা ট্রেনিং দেওয়া হলো, কতটুকু শিখলো, এই ধরনের একটা অডিট কিন্তু দরকার আছে। জনাব আলমাস কবির, আপনার কাছে আমার সব শেষ প্রশ্ন। স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তি নির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স রাখা হচ্ছে না আমরা জানি। আইসিটি কর্মসংস্থান এবং নতুন উদ্যোক্তারা তৈরিতে এই ধরনের প্রস্তাব কতটা ভূমিকা রাখতে পারে? এটা অনেক খুব ভালো একটা প্রস্তাব, কেননা আমাদের দেশে স্টার্টআপ ইকোসিস্টেম মানে হচ্ছে কিন্তু খুব ভালোভাবে এখনো তৈরি হয়নি। স্টার্টআপ কালচার ধরেন গত 8-10 বছর ধরে চলছে, কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ স্টার্টআপ মানে তারা কিন্তু সাকসিড করতে পারে না। যদিও এটা একটা গ্লোবাল ফেনোমেনন যে আপনি 90% স্টার্টআপ কিন্তু ফেল করে, কিন্তু বাংলাদেশে এটার পরিমাণ কিন্তু আরো অনেক বেশি, মোর দ্যান 97-98%। সো সেইটা আমার মনে হয় অনেকটা কমে আসবে। এবং আরেকটা জিনিস যেটা হবে এর ফলে, টার্নওভার ট্যাক্স না থাকার ফলে, এখানে কিন্তু অনেক ইনভেস্টররা আসবে, অনেক ভেঞ্চার ক্যাপিটাল, তারাও কিন্তু উৎসাহিত হবে এখানে এই স্টার্টআপ গুলোতে ইনভেস্ট করার জন্য, এবং স্টার্টআপ গুলো কিন্তু একটা নতুন লিজ অফ লাইফ পাবে আর কি আমার মনে হয়। সো অ্যাগেন, যখন এই ধরনের স্টার্টআপ গুলো সাকসিড করবে, তখন সরকার কিন্তু পরোক্ষভাবে অনেক রাজস্ব আদায় করবেন, বিকজ তাদের ব্যবসা বাড়বে, তারা ডিজিটাল ইকোনমিতে কন্ট্রিবিউট করা শুরু করবে। সো অ্যাগেন আমার মনে হয় যে এটা একটা খুব দূরদর্শী সিদ্ধান্ত হতে যাচ্ছে যে এই ধরনের উদ্যোক্তাদের কাছ থেকে টার্নওভার ট্যাক্স এখনই না নেওয়া, কারণ পরোক্ষভাবে রাজস্ব আসবেই এবং এর ফলে কিন্তু ইনোভেটিভ চিন্তাধারাও বিকশিত হবে। নতুন নতুন আমরা যে ইনোভেশন ইন্ডেক্সে অনেক পিছিয়ে আছি, সেখানে আমরা আস্তে আস্তে অনেক সামনে এগিয়ে যেতে পারবো, বিকজ ইনোভেশনকে এটার মাধ্যমে উৎসাহিত দেওয়া হবে আর কি। তো আমার মনে হয় এটা আগেন খুব একটা ভালো দূরদর্শী একটা সিদ্ধান্ত সরকারের হতে যাচ্ছে। জনাব আলমাস কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।